বাংলাদেশের অনেক সুশীল প্রগতিশীল বুদ্ধিজীবী আইনজীবীরা ঐকমত্য কমিশনের স্ট্যাটাস কি এটা নিয়ে তারা প্রশ্ন তুলছে। এটা গণতান্ত্রিক কিনা, এই আলোচনার ভিত্তি কি, এটা কোনো নির্বাচিত প্রতিনিধিরা করেছে কিনা, এরকম কয়েকটা মানুষ বসে একটা জিনিস তৈরি করলে সেটা চাপিয়ে দেওয়া যায় কিনা, এটার ভিত্তিতে গণভোট হতে পারে কিনা, এগুলো প্রশ্ন করে যেটা করছে আসলে তারা বাংলাদেশে ২৪-এর গণ অভ্যুত্থান এবং তার অর্জনকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছে। এবং এই প্রশ্নবিদ্ধ করবার পারপাস হচ্ছে আমরা যারা ৭২-এর সংবিধানের বাইরে এসে নতুন করে আকাঙ্ক্ষাকে রূপান্তরিত করবার একটা সংবিধান বানাতে চাই বাংলাদেশ গভর্ন করবার জন্য, সেই জায়গাটাকে আটকে দেয়া। এই পুরো প্রকল্পটা হচ্ছে একটা আওয়ামী দিল্লির চিন্তার প্রকল্প, যেই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ যে নতুন করে আজাদ হয়েছে এই লড়াইটাকে ছোট করা, হেয় করা এবং কন্টিনিউয়াসলি ৭১-এর মুখোমুখি দাঁড় করানো এবং চেতনা ব্যবসা, যেটা আসলে ব্যাংক্রাফ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ ৭১ মুক্তিযুদ্ধ ব্যবসা করতে করতে এটা শেয়ার মার্কেটে একদম ধসে গেছে, এর কোনো শেয়ার প্রাইস নাই এখন, এটা ঋণাত্মক হয়ে গেছে। অতএব এরকম একটা ঋণখেলাপি ব্যবসার মূলধন নিয়ে বাংলাদেশে আগামী দিনে কোনো চেতনা ব্যবসা করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যারা ঐকমত্য কমিশনেরকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছেন তাদেরকে প্রশ্ন করতে হবে ৭২-এর সংবিধানটা কিভাবে পাশ হয়েছে, কোথায় পাশ হয়েছে, কোন সংসদে এটার অনুমোদন নেওয়া হয়েছে, কোথায় রেফারেন্ডাম দেওয়া হয়েছে, গণভোট নেওয়া হয়েছে, গণপরিষদ যেটা করা হয়েছিল, কে ভোট দিয়ে বাংলাদেশের সংবিধান বানানোর জন্য এই গণপরিষদ তৈরি করেছে। যারা ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের এমপি হয়েছিল প্রদেশে এবং কেন্দ্রে, তাদের ভিতর থেকে সিলেক্টিভ কিছু মেম্বার নিয়ে এই গণপরিষদ তৈরি করেছিল তখন শেখ মুজিব এবং তখনকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সবাইকে তো নেওয়া হয়নি, কিসের ভিত্তিতে এটা সিলেক্ট করেছে? ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে কমিটি করা হয়েছে সেই কমিটি কিসের ভিত্তিতে এই প্রতিবেদন ড্রাফট সেখানে দিয়েছেন বিতর্ক করবার জন্য? এটার এখতিয়ারটা কোথায়? শেখ মুজিব যে দেশে ফিরে এসছেন, উনি শপথ নিয়েছেন প্রেসিডেন্ট হিসাবে, ওনাকে তো অস্থায়ী সরকার যে গঠিত হয়েছিল কলকাতায়, সেখানে তাকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে তো দায়িত্ব নিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম। শেখ মুজিব যখন ফিরে আসলেন বাংলাদেশে, উনি কি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন, শপথ নিয়েছেন? কিসের ভিত্তিতে সেই সরকারটা গঠিত হয়েছে মুক্তিযুদ্ধের? অতএব এই প্রশ্নগুলোর মধ্যে ৭২-এর সংবিধানের কার্যকারিতা, তার বৈধতার প্রশ্ন জড়িত আছে। অতএব যারা আজকে ২৪-এর গণ অভ্যুত্থান এবং ঐকমত্য কমিশনকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছেন তাদের মাথায় রাখা দরকার যে ৭২-এর সংবিধান প্রণয়নের যে পদ্ধতি, তার থেকে অনেক শক্তিশালী প্রক্রিয়া ফলো করে ঐকমত্য কমিশন বসেছে এবং জুলাই জাতীয় সনদ প্রণয়ন করে গণভোটে দেওয়া হয়েছে। এবং দেখেন সেটা কিভাবে করা হয়েছে। ইউনূস সরকার এসে সংস্কার কমিশন করেছে, ৬টা ৯টা ১১টা ১৫টা পর্যন্ত সংস্কার কমিশন করেছে। এবং এই কমিশনগুলোতে, এই কমিশনে কারা ছিল? এই সকল বুদ্ধিজীবীরাই তো ছিল, বাংলাদেশের তথাকথিত সকল প্রগতিশীল ডান বাম সকল বুদ্ধিজীবী নিয়ে তো এখানে করা হয়েছে। এটা ওপেন ছিল এই সংস্কার পরিষদগুলো। এই প্রত্যেকটা সংস্কার কমিশনের যে কোনো নাগরিক ইমেল করে মতামত দিতে পেরেছে। লক্ষ লক্ষ মানুষ এখানে জরিপে অংশগ্রহণ করেছে, লিখিত মতামত দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, দেখা করে মন্তব্য করেছে, কথা বলেছে। এবং তার উপরে ভিত্তি করে হচ্ছে এই সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিয়েছে ইউনূস সরকারের কাছে। এবং প্রতিবেদনটা রাজনৈতিক দলের সাথে শেয়ার করা হয়েছে। এবং এই প্রত্যেকটা কমিশন রাজনৈতিক দলেরও প্রায় সকলে কোনো না কোনো ফর্মে সরাসরি দেখা করে, লিখিত, অনলাইনে তারা মতামত নিয়েছে। এই মতামতের ভিত্তিতে তো এই কমিশনগুলো প্রস্তাবনা রেকমেন্ডেশন তৈরি করেছে। সেখান থেকে সংস্কার রিলেটেড যে প্রস্তাবগুলো আছে, যেগুলো রাষ্ট্র, রাজনীতি এবং প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিক সংস্কারের সাথে সংশ্লিষ্ট, সেগুলো করবার জন্য আবার সেকেন্ড স্টেজে নতুন করে আবার ঐকমত্য কমিশন করা হয়েছে। সকল গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলকে এখানে ইনভলভ করে, এবং তারা সেখানে আবার সেকেন্ডারি আলোচনা করবার জন্য মতামত দিয়েছে, একমত দ্বিমত হয়েছে, কন্টিনিউয়াসলি তর্ক হয়েছে। তাহলে এখানে এর থেকে গণতান্ত্রিক পদ্ধতি আর কি হতে পারে?
গণ অভ্যুত্থানের পরে এই রাজনৈতিক দলগুলো সবাই মিলেই তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এরাই তো নির্বাচনে অংশগ্রহণ করে, এরাই তো ভোট পেয়েছে, এরাই তো সরকার গঠন করেছে, বিরোধী দল হয়েছে। তাহলে আজকে যারা প্রশ্ন করতেছে ঐকমত্য কমিশনের এখতিয়ার নিয়ে, তারা জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে গণ অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, মুক্তিযুদ্ধ হয়, সেই জিনিসটাকে বুঝতে পারছে না, এসেন্স কি পরিবর্তনের। অতএব যারা এই প্রসেস ফলো করার ব্যাপারে প্রশ্ন তুলছেন, প্রশ্নবিদ্ধ করছেন, তারা আলটিমেটলি মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছেন। এবং তাদের এই একই যুক্তিতে ৭২-এর সংবিধান ফেলে দেওয়া দরকার, যেটা আমরা বারবার বলছি যে ৭২-এর সংবিধান গঠন প্রক্রিয়া, তার প্রক্রিয়া, জনগণের মতামত নেওয়া এবং এর ভিতরে সাবস্ট্যান্স আছে, সকল প্রসেসের ভিতরে থেকে ফেলে দেওয়ার মতো একটা ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন, যেটা আমরা বারবার এটার পক্ষে কথা বলেছি। অতএব সেই জায়গা থেকে ঐকমত্য কমিশনের জনভিত্তি ছিল ১৪০০ শহীদের রক্ত, গণ অভ্যুত্থান, ৩৬শে জুলাইয়ের আন্দোলন, সংগ্রাম, লড়াই, সব কিছুর প্রেক্ষিতে ইউনূস সরকারের যে লেজিটিমেসি, সেই লেজিটিমেসির ভিত্তিতেই এটা গঠিত হয়েছে। এবং এই ৭২-এর সংবিধান পূজারীরা যারা আজকে এই প্রশ্নগুলো তুলছেন, তারাই কিন্তু আবার ইউনূস সরকারকে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ মোতাবেক সরকার বলেন। তাহলে সেটা কেন বলছেন? দুটো তো একসাথে হতে পারে না। তাহলে সেই সরকারই তো কমিশনগুলো করেছে, সেই সরকারই তো ঐকমত্য কমিশন করেছে, যার প্রধান প্রফেসর ইউনূস ছিলেন, এবং তিনি ওয়াইড রেঞ্জে সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতামত নিয়েছেন, কথা বলেছেন। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি, এবং গণভোটের প্রশ্ন করা হচ্ছে, এখানে এই প্রশ্নগুলো কে বুঝছে? এই ৩০টা সংস্কার সম্পর্কে কে জানে? বাংলাদেশে ইলেকশন ম্যানিফেস্টো পড়ে কোন ভোটার ভোট দিছে? জিজ্ঞেস করেন তো যে ৭ কোটি ৭.৫ কোটি মানুষ ভোট দিছে, যারা আজকে নির্বাচনে ক্ষমতায় আসছে, ধানের শেষে ভোট দিছে, র্যান্ডম সিলেকশন করেন তো। বিএনপির ইলেকশন ম্যানিফেস্টো বিএনপির অধিকাংশ এমপিও পড়ে নাই, বিএনপির অধিকাংশ এমপি প্রার্থীও জানে না যে ওইখানে কি আছে। এটা পিওর পেটি বুর্জুয়া ক্লাউন পলিটিক্স। মার্কার নিয়ে এলাকায় গেছে, টাকা পয়সা পিটায়া পাটায়া বেচা কিনা করে ভোট করছে। বাংলাদেশের গ্রামীণ রাজনীতি, ঢাকা এসি রুমে বসে যারা তত্ত্ব কচলান, তারা আসলে এই সমাজকে বোঝেন না, রাজনীতি বোঝেন না, নির্বাচন কিভাবে হয়, কিভাবে এটা ওয়ার্ক করে। অতএব সেই জায়গায় আমরা বলছি, এটাকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা যারা করছেন, তারা আসলে ২৪-এর গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, শত শত শহীদের রক্তের যে আকাঙ্ক্ষা, তার বিপক্ষে অবস্থান নিচ্ছেন, এবং এই অবস্থান নেওয়াটা সফল হবে না। গণভোটের রিজাউন্ডিং ম্যান্ডেট আছে। অতএব যারা এই প্রশ্ন করছেন, শিক্ষাগত যোগ্যতা, বুঝ, বিবেক, এইটা হ্যাঁ ভোট দেওয়ার মতো যোগ্য ছিল কিনা, প্রশ্ন পড়ে দেখেছে কিনা, তাদের জন্য একই প্রশ্ন যে ইলেকশন ম্যানিফেস্টো পড়ে কারা কোন মার্কায় ভোট দিয়েছে। বাংলাদেশে কোনো ভোটার ম্যানিফেস্টো পড়ে ভোট দেয় না, পারসেপশন হাইপে ভোট দেয়। কে জিতবে, লট অফ লোকাল ইস্যুজ আছে কেন সে সেখানে ভোট দেয়, সেগুলো বিবেচনা নিয়েই এই প্রশ্নগুলো, তর্কগুলো তুলতে হবে। তা না হলে যেটা হবে যে আপনাদের যুক্তিতেই, আপনাদের জালে আপনারা পেঁচিয়ে যাবেন, যেভাবে এখন বিএনপি ৭২-এর জাল ব্যবসায় নিজেরা পেঁচিয়ে গেছে জেলাপির মতো, এবং এখান থেকে তারা বের হতে পারবে না। সেই চেষ্টা না করে আসেন সবাই মিলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য লড়াইটা করি, রাষ্ট্র বিনির্মাণের যে রাষ্ট্র প্রকল্প, সেটাকে নতুন করে গড়ে তুলবার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের একমাত্র ওয়ে আউট এই দেশটাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ।